একজন ঘুমন্ত মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে কখনো জাগাতে পারে না। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করব। আজকে আমরা মডেল 2 পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গ্রুপ ডির যেসব কোশ্চেনগুলো রয়েছে আমরা প্রত্যেকটা কোশ্চেনের সমাধানগুলো দেখে নেব। আমরা আগে একটা ক্লাস করেছিলাম যেখানে মডেল 2 পার্ট 1টি দেখেছি, যেখানে গ্রুপ এ বি সি তিনটে কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া হয়েছে। যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে তোমরা এই ক্লাসটিকে দেখতে পারো। আর যারা আজকের ক্লাসে নতুন রয়েছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর জন্য সোম বুধ শুক্র এবং 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি, ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। আমরা আগে থিওরি করেছিলাম, তারপরে অনুশীলনীমূলক কিছু কোশ্চেন করেছি টেক্সট বইয়ের, আর এখন আমরা রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করছি। আর আমরা এই সব ক্লাসে যে পিডিএফটি নিয়ে আলোচনা করব, এই পিডিএফটি তোমরা এই ক্লাসের ঠিক ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্কে যুক্ত হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেনে যাব। প্রথম কোশ্চেনেই ম্যাথ দেওয়া হয়েছে। কোশ্চেনটা একবার দেখে নেব। 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? তাহলে আমরা প্রশ্নটা পড়ে দেখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH একে প্রশমিত করার জন্য, মানে এর জন্য যুক্ত করতে হবে কি সালফিউরিক অ্যাসিডকে। সালফিউরিক অ্যাসিড H2SO4, এই NaOH এর সঙ্গে H2SO4 যোগ করলে আমরা এখান থেকে Na2SO4 প্লাস H2O পেয়ে যাব। তো আমরা প্রশ্নের মধ্যে যে কথাটি বলেছে সেটা আমরা খুব সুন্দর বিক্রিয়া আকারে করে নিয়েছি। তো এই বিক্রিয়াটির ব্যালেন্স করতে হবে। NaOH এর সামনে 2 এবং H2O এর সামনে 2 দিলে তাহলে বিক্রিয়াটি ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখন আমাদের প্রশ্নের মধ্যে যেটা বলেছে NaOH এবং H2SO4 মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ও সালফিউরিক অ্যাসিডকে নিয়ে কারবার। তাহলে আমাদের এখানে এই দুটো কোনো প্রয়োজন নেই। আমরা প্রথমত NaOH এর আণবিক ভরটা নির্ণয় করে নেব, মানে ওজনটা নির্ণয় করব। তাহলে 2 রয়েছে Na, যেটা হচ্ছে সোডিয়াম, যেটা প্রশ্নের মধ্যে 23 দেওয়া রয়েছে, 23 প্লাস অক্সিজেনের জন্য 16 রয়েছে, প্লাস এইচের জন্য 1। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 23 প্লাস 16 প্লাস 1 করলে আমরা পেয়ে যাচ্ছি 40, আর 40 দুয়ে হয়ে থাকে 80। নেক্সট H2SO4, এইচের জন্য 1, দুটো এইচ রয়েছে তাই আমরা 2 দিয়ে গুণ করছি, প্লাস এসের মান 32 দিলাম, প্লাস O4 মানে অক্সিজেন 4, অক্সিজেনে রয়েছে 16 আর 4টে অক্সিজেন রয়েছে তাই 4 দিয়ে গুণ করলাম। তাহলে 1 2 2 প্লাস এদিকে 32, এদিকে 16 4 64, এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 98 গ্রাম। ওকে, এদিকেও গ্রাম। আমরা এই কথাটি থেকে বলতে পারি যে 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 এর প্রয়োজন। তাহলে 40 গ্রাম NaOH-কে প্রশমিত করতে কতটা H2SO4 প্রয়োজন? তাহলে আমরা এই ভাষাটিকে একটা নতুন পেজ নিয়ে আমরা ওখানে একটু লিখে নেব।
তাহলে নতুন পেজে আমরা ওটাই করব যে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 লাগে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে কত গ্রাম বলেছে? যে 40 গ্রাম। ওকে, এই যে 40 গ্রামের কথা বলেছে, তাহলে আমরা 40 গ্রাম করব। 40 গ্রাম NaOH কে প্রশমিত করতে কতটা H2SO4 এর প্রয়োজন, ওইটাই আমাদের কোশ্চেন চেয়েছে। তাহলে 98/80 আমরা যেমন ঐকিক নিয়ম করেছিলাম সেই একই জিনিস, 40 একে 40, 40 দুগুণে 80, তাহলে 2 দিয়ে দিলে 2 4 8, 2 লং 18, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 49, আচ্ছা 1 মিনিট, 49 গ্রাম H2SO4 লাগে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, আমরা পরবর্তী কোশ্চেনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এটাও ঠিক আমরা কোষে একটু দেখে নেব। একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। গ্যাসটির বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্ব কত? আমরা এই প্রশ্নটিকে পড়ে আমরা একটা বাক্য লিখতে পারি যে একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব সমান অক্সিজেনের বাষ্প ঘনত্ব ইন্টু 5, কারণ প্রশ্নের মধ্যে ওটাই বলেছে যে একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। এখন আমাদের মূলত যে কাজ, অক্সিজেনের বাষ্প ঘনত্ব নির্ণয় করতে হবে। তো অক্সিজেন মানে O2 বাষ্প ঘনত্বের আমরা সূত্র জানি যে কি, D সমান m/2। m কি? m হচ্ছে আণবিক ভর। তাহলে অক্সিজেনের m মানে আণবিক ভর সমান, অক্সিজেন 16 হয়ে থাকে আর দুটো অক্সিজেন রয়েছে তাই 2, তাহলে আমরা দেখলাম 16 2 32। তাহলে অক্সিজেনের m পেয়ে গেলাম 32/2, এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি যে 16, মানে 2 দিয়ে কাটাকাটি চলে গেছে, 16 2 32। ওকে, তাহলে আমরা যেহেতু অক্সিজেনের বাষ্প ঘনত্ব নির্ণয় করে ফেলেছি, তাহলে আমরা এই অক্সিজেনের বাষ্প ঘনত্বের কাছে 16 দিতেই পারি। 16 × 5 সমান 16 5 80। তাহলে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব বেরিয়ে গেল 80। এখানে বলছে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্ব কত। তাহলে বাষ্প ঘনত্ব 80, ফার্স্ট অ্যান্সার। এবং সেকেন্ডের জন্য সেকেন্ড অ্যান্সার বলছে আণবিক গুরুত্ব। ঠিক আমরা ওই ওই সূত্রটাই লিখব যে D সমান m/2। m মানেই তো আণবিক গুরুত্ব, তো mটাকে যদি আমরা অপোজিটে আনি তাহলে পেয়ে যাব D × 2, আর আমরা D কত পেয়েছিলাম? 80। তাহলে 80 × 2 করলে আমরা পেয়ে যাচ্ছি 160। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার। ওকে, তাহলে এই আমাদের দুটো অ্যান্সার নির্ণয় হয়ে গেল। নেক্সট, এখন আমরা পরবর্তী কোশ্চেন যাব, যে বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে সহজে গলে যায় না কেন? ওটা খুব সুন্দরভাবে নিচে তোমাদের হ্যান্ডরাইটিং লেখা একটা নোট দিয়েছি, যে কাঠের গুঁড়ো তাপের কুপরিবাহী হয়ে থাকে। ওকে, কাঠের গুঁড়োর মধ্যে থাকা বায়ুও তাপের কুপরিবাহী, সেজন্য বায়ুর তাপমাত্রা 0°C থেকে বেশি হওয়ার সত্ত্বেও ওই কাঠের গুঁড়ো ভেদ করে বাইরে থেকে তাপ বরফে পৌঁছায় না এবং
বরফ গলে না। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে একটি গোলকের কেন্দ্রে একটি গোলাকার ছিদ্র আছে। গোলকটি উত্তপ্ত করলে ছিদ্রটি কি পরিবর্তন হবে? ছিদ্রটির আয়তন বৃদ্ধি পাবে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, একটি তড়িৎ কোষের ইএমএফ 5 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ রয়েছে 1 ওহম। তড়িৎ কোষটিকে 4 ওহম একটি রোধের সঙ্গে যুক্ত করলে 42 সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে? তাহলে এই প্রশ্নটির মধ্যে প্রথমত কাজ, যে প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে মানটা লিখে নেওয়া। তাহলে ইএমএফ এর মান রয়েছে 5 ভোল্ট। অভ্যন্তরীণ রোধকে আমরা স্মল আর দ্বারা চিহ্নিত করি 1 ওহম। তড়িৎ কোষটিকে 4 ওহম একটি রোধের সঙ্গে যুক্ত করলে, তাহলে তড়িৎ কোষকে যে রোধের সঙ্গে যুক্ত করি আমরা তাকে ক্যাপিটাল আর দ্বারা চিহ্নিত করি, এটি হচ্ছে 4 ওহম। বলছে 42 সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে? তাহলে টি সমান বলেছে 42 সেকেন্ড। কত তাপ উৎপন্ন হবে মানে এই সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এইচ এর একটি সূত্র জানি যে এইচ সমান আই স্কোয়ার আর টি। ওকে, এই সমীকরণের মধ্যে আমরা যদি তিনটির মান বসিয়ে দেই এইচের মানটি পেয়ে যাব। কিন্তু এখানে দেখো ক্যাপিটাল আর এর মান রয়েছে এবং টি এর মান রয়েছে, কিন্তু আই এর মানটি দেওয়া নেই। তাহলে আমাদের ওই আই এর মানটিকে নির্ণয় করার জন্য আমরা একটা সমীকরণ জানি, আই সমান ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ওকে, এর উপরে আমরা লিখে দিতে পারি যে তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক, যে তড়িৎ চালক বল ও অভ্যন্তরীণ রোধের সম্পর্ক। যাই হোক, মোটামুটি আমি মোবাইল স্ক্রিনে লিখছি, এই কারণে একটু হ্যান্ডরাইটিংয়ের সমস্যা হতে পারে, তো তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারো। ওকে, তাহলে তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক আই সমান ই বাই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এবারে আমরা এখানে ইর মান পেয়েছি, ই হচ্ছে যে ইএমএফ যেটা বেরিয়েছে এটাই হচ্ছে ই। তাহলে ই হয়ে গেল 5 বাই ক্যাপিটাল আর 4 প্লাস স্মল আর রয়েছে 1। তাহলে 5/5 কাটাকাটি করলে পড়ে থাকছে 1। তাহলে আই এর মান নির্ণয় হলো কি 1। তাহলে আমরা এখানে আই এর কাছে 1 বসিয়ে দেব। আর আচ্ছা, আর এর মান ক্যাপিটাল আর এর মান কত? 4 ইন্টু টি এর মান 42। তাহলে 1 ইন্টু 4 ইন্টু 4 তাহলে 4 2 8, 4 4 16। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। ওকে, এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন। তো পরবর্তী কোশ্চেনে চলে এলাম। এখানে একটি অঙ্ক দেওয়া রয়েছে, এটা একটু সলিউশন করে নেব আমরা। তো ওর আগে একটি শর্ট কোশ্চেন রয়েছে, ওটা একটু আমরা দেখে নিই যে গ্যাসপূর্ণ বাতিতে কোন গ্যাস ব্যবহার হয়ে থাকে? গ্যাসপূর্ণ বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার হয়। নিষ্ক্রিয় গ্যাস যেমন
আর্গন। ওকে, আর্গন ব্যবহার হয়ে থাকে, নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট, এখন আমরা ম্যাথটা করব। যে 6 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 36 ভোল্ট হলে ওই পরিবাহীতে উৎপন্ন তড়িৎ প্রবাহের মান লেখো। আমরা প্রশ্নের মধ্যে যে এককগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে করে নেব। যে 6 ওহম রোধ, তাহলে আর এর মান বলেছে 6 ওহম। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে 36 ভোল্ট, মানে ভি এর মান, বিভব প্রভেদ ভি এর মান বলে দিয়েছে 36 ভোল্ট। তো ওই পরিবাহীতে উৎপন্ন তড়িৎ প্রবাহের মান কত, মানে উৎপন্ন তড়িৎ প্রবাহ আই সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি আই সমান ভি বাই আর। তাহলে ভি এর মান রয়েছে 36 বাই ক্যাপিটাল আর এর মান রয়েছে 6, তাহলে 6 6 36, তাহলে আমাদের এলো 6। ওকে, আর 36-এর একক ছিল ভোল্ট আর 6-এর একক ছিল ওহম। এই ভোল্ট বাই ওহমকে আমরা বলে থাকি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই 6 অ্যাম্পিয়ার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ফ্যারাডের সূত্রটি বিবৃতি করো। ফ্যারাডের দুটি সূত্র থাকে, দুটি সূত্র খুব সুন্দরভাবে তোমাদের তুলে ধরা হয়েছে। নেক্সট বলছে কোন যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে রূপান্তরিত করে? রেকটিফায়ার এসিকে ডিসিতে রূপান্তরিত করে থাকে। পরবর্তী কোশ্চেন, কপার তড়িৎদ্বার এর সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি সংঘটিত, এর সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। এখানে শুধু বিক্রিয়া লিখতে বলেছে, এই যে ক্যাথোড, এই যে অ্যানোডের বিক্রিয়া রয়েছে তার সঙ্গে একটু ভাষা দেওয়া রয়েছে, তোমরা চাইলে লিখতে পারো, না চাইলে আরও ভালো। নেক্সট, পরবর্তী কোশ্চেন বলেছে ও ক্ষেত্রে কোন তড়িৎদ্বারের ক্ষয় হবে? আমরা এখানে দেখে নেব যে অ্যানোডের ফলে অ্যানোডের সিইউ ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে কে ক্ষয়প্রাপ্ত হচ্ছে? অ্যানোডের সিইউ ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে প্রথম অ্যান্সার, দ্বিতীয় অ্যান্সার দুটোই রয়েছে এখানে, মার্ক করে দিলাম, তোমরা দেখে নেবে। নেক্সট, পরবর্তী কোশ্চেন এলাম যে ধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ প্রবাহের দুটি পার্থক্য লেখো। এখানে তড়িৎ প্রবাহ মাত্রা বলছে, মানে ধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বলতে ধাতব পরিবহনের কথাই বলছে, এবং তড়িৎ বিশ্লেষণ তো রয়েছে। তাহলে এর পার্থক্যগুলো দুটো বলেছে, আমি এখানে কয়েকটা পার্থক্য তুলে ধরেছি, তোমরা একটু দেখে নেবে। ওকে, নেক্সট, ওর সঙ্গে একটা ছোট কোশ্চেন ছিল যে সোনার প্রলেপ দেওয়ার সময় তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করা হয়? আমরা এখানে করে দিয়েছি এই যে পটাশিয়াম অরসায়ানাইডকে বলা হয়ে থাকে, এর সংকেতটি কে AU CN এর হোল 2, এটি হচ্ছে পটাশিয়াম অরসায়ানাইডের সংকেত। নেক্সট, পরবর্তী কোশ্চেন, এটি আমাদের আজকের শেষ কোশ্চেন। স্পর্শ পদ্ধতিতে অনুঘটক হিসেবে V2O5 অধিক উপযোগী হওয়ায় যে কোনো দুটি কারণ লেখো। এই V2O5 স্পর্শ প্রক্রিয়াতে বা স্পর্শ পদ্ধতিতে ব্যবহার হয় কেন? কারণ SO2কে বিজারণ করে থাকে V2O5,
আর এই V2O5 এর দাম বাজারে খুবই সস্তা, তাই আমরা V2O5কে ব্যবহার করে থাকি। নেক্সট বলেছে কঠিন অনুঘটককে বিচূর্ণ অবস্থায় বিক্রিয়ায় অংশগ্রহণ করানো হয় কেন? বিচূর্ণ মানে এখানে চূর্ণ হয়ে যাওয়ার কথা বলেছে, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া। যদি গুঁড়ো গুঁড়ো হয়, যদি অনুঘটকটা গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে মানে চূর্ণ হয়ে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি বিক্রিয়া ঘটানোর জন্য এবং অল্প অনুঘটকে বিক্রিয়াটি করা সম্ভব হয়ে থাকে। যেমন আমরা রান্না করার সময় যদি লবণের বড় বড় একটা টুকরো দিয়ে দেই, তাহলে ওই লবণের বড় টুকরোটা পুরো রান্না করা সবজি বা আমরা যে তরকারিটাকে প্রস্তুত করছি তার মধ্যে মিশতে দেরি হবে। যদি আমরা ওটা খুবই সূক্ষ্ম সূক্ষ্ম লবণ ব্যবহার করি, তাহলে ওটা খুব তাড়াতাড়ি ওর মধ্যে মিশে যেতে পারে, তাই আমরা বিচূর্ণ অনুঘটক ব্যবহার করে থাকি। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আমাদের বিষয়ে যা কিছু ছিল সব কিছু কমপ্লিট করলাম। আমরা নেক্সট আগামীকাল মডেল 3 নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটি এখানেই রাখছি। সবাইকে থ্যাংক ইউ বলে রাখলাম।